না, সঙ্গীতের সঙ্গে আমার তো অনেক যোগাযোগ অনেকদিন বন্ধই হয়ে গেছিল। আমি শুনতাম মাঝে মাঝে, খবর পেতাম যে শরীর খারাপ হয়েছে, কেউ কেউ জানিয়েছেন আমার ব্যাপারে। তা আমার যেমন ওনারও ঠিক সেমনি ব্যাপার মনে হয়, যে শরীর খারাপ আমারও যেমন ওনারও ছিল, তাই যোগাযোগ হয়ে ওঠেনি। আমি তো যেতেই পারতাম না, বেরোতাম কম, বিকেলে একবারে একটু রাস্তা বেরোতাম। তো সুমিদের সঙ্গে যোগাযোগ সেই কবে থেকে, 64 সাল থেকে। ওনার তো পাটনায় মলয়, মলয় তখন মধ্যে রিজার্ভ ব্যাংকে চাকরি পেয়েছে, এ করছিল মনে হয়, এ করবে এরকম। সুমিদের চাকরি পেয়ে গেছিল স্টেট গভর্নমেন্টে, তার চাইবাসের পোস্টে। চাইবাসের সম্পর্কে গল্প টল্প শুনতাম। তো সমিতা তখন আমার সঙ্গে যখন বিয়ে দেখা হয়েছিল, তখন উনি বোধহয় বিয়েও করে ফেলেছিলেন। পাটনায় বৌদির সঙ্গেও দেখা হলো। তারপরে সুমিতার সঙ্গে পরে দেখা সাক্ষাৎ হলো কেসের সময়। জেনারেশন কেস যখন চলছিল, সেই সময় সমিতার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল। উনি এই কোর্টে হাজির হয়েছিলেন, মনে আছে, কয়েকবার কোর্টেও হাজির হয়েছিলেন। কোর্টেও দেখা সাক্ষাৎ হয়েছিল, উনি আসতেন। একবার মনে আছে যে মলের কেসের তারিখ হয়েছিল, উনি আসছিলেন। আমি স্টেশনে গিয়েছিলাম, হাওড়া স্টেশনে, ওখানে যে দেখি কি ওনার সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় আছে। তো কি ব্যাপারটা মনে কিরকম, বলে না, সুনীল গঙ্গোপাধ্যায় ওখানে কোনো একটা কাজে গিয়েছিলেন পাটনায়, তারপরে ও সঙ্গে সমীর ওর কলেজের বন্ধু, সেই সময় সেই দেখা করতে গেছে। তারপরে এই হাঙ্গি আর সাহিত্য নিয়ে অনেকগুলো মাঝে চলছিল সেই সময় কেস কেস। তো সুনীলদা তখন বোধহয় খুব মনে হয় আমার, উনি বিদেশ থেকে এসেছিলেন সবে এখানে, বিদেশ থেকে ফিরে এসেছিলেন, গিয়েছিলেন একটা ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে। তো তা যা হোক, আমাকে দেখা হলো, কি তুমি তুমি যে পাটনার ছেলে তা তো আমাকে বলনি। তো আমি বললাম, না, আমার সঙ্গে তো সেরকম কথাই হয়নি আপনার। তো সুমিতা বৌদি আর হনই ছিলাম না, হনই তখন বাচ্চা মেয়ে। অনেকে নিয়ে আমরা বিকে পাল এবং ওদিকে ট্যাক্সিতে নামিয়ে দেওয়া হলো পিসে মশাই বাড়িতে। তারপরে আমি আর সুনীলদা ওই ট্যাক্সিতে চেপে উনি দমদমে আমাকে নামিয়ে দিলেন। উনি চলে গেলেন, তো উনি বাগুইহাটিতে থাকতেন তখন। তারপরে সুমিতা কিছু কিছু সুমিতার কলকাতায় থাকা একটু অসুবিধে হতো। এই সমস্ত বাড়িটা একটা অদ্ভুত, ভর্তি সমস্ত ভাড়াটে, নানান বংশধর, ছেলে মেয়ে, তার ছেলে তার মেয়ে, জামাই হালকান মিলে একটা খুব একটা বড় খুব অসুবিধেই হতো। তো কোর্টে হাজির হতেন মলের ওখানে, যতদিন ডেট পড়তো উনিও আসতেন। তারপরে সেই সময় যখন মলয়ের ওপরে আর কি কেসটা ধার্য করা হলো, মলয়ের এগেনস্টে, তার আগে পর্যন্ত সুমিতা ওই কখনো থাকতেন দুমকা, কখনো থাকতেন চৈবস, এরকম। তা আমি একবার মনে হয় দুমকায় গিয়েছিলাম মলয়ের সঙ্গে কেসের সঙ্গে। খুব ভালো, জায়গাটাও আমার ভালো লেগেছে। আর বিরাট একটা জায়গা নিয়ে একটা পুরো হাতা, হিন্দিতে যাকে বলে ওয়াল আর কি, বাউন্ডারি ওয়াল, হাতা, তার একটা আমি এপিসোড লিখেছি কোথাও। তো বেশ ভালো মজার গল্প টল্প হতো খুব একটা।
তারপরে এসে যখন মলয়ের নামে যখন কেসটা হলো, ধার্য করা হলো যে মলয়ের এগেনস্টে আর সবে, তো যে যারা নিজের কাজে চলে গেলেন, মলয় রয়ে গেল। এবং তখন মলয়ের এগেনস্টে 200 টাকা জরিমানা আর অনাদায় আরো কিছু, যা হয় কোর্টে অনাদায় কিছু শাস্তি ছিল। এই শাস্তিটা, তো 200 টাকাটা আমি দিয়ে, আমার অফিস কাছে ছিল, ওখান থেকে 200 টাকা তখন তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার এবং ছিলও না। তা আমি ওকে দাঁড়িয়ে, টিকিট ছিল, আমি চলে গেলাম অফিস থেকে ধাক্কার করে 200 টাকা নিয়ে এসে দেওয়া হলো, জমা দেওয়া হলো। মলয় তো জামিনে ছাড়া পেলো আর কি। মলয় এটা ভুলেও গেছে অনেক ব্যাপারগুলো, আমার যত মনে হয়, কারণ লিখেছে অন্য সুবাস ওরা গিয়েছিল, যায়নি ওরা। তো তারপরে সমিতির সঙ্গে আর দেখা সাক্ষাৎ, সমিতি ওখানে গিয়ে চাইবাসা থেকে তারপরে চলে গেল। উনি একটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে ওখান থেকে ম্যাড্রাস, কোয়েম্বাটোর, তারপরে সাউথের সি কোস্টের এলাকায় নিয়ে গেলেন, একটা ট্রেনিংও নিলেন মাছের ব্যাপারে। তিনি তো মাছের, আমরা বলতাম মাছের অফিসার, বস্তুত তাই ছিলেন। মাছ টাছ কি করে মাছের জন্ম বাড়ানো যায়, ডিম বাড়ানো যায় মাছের, এসব ওইসব ট্রেনিং নিয়ে ফিরে এলেন যখন, তা আমার সঙ্গে দেখা হয়নি আর, অনেক দিন দেখা টাকা হয়নি। বছর আসতে করে একদিন দেখলাম, তখন আমাদের রেণুজি মারা গিয়েছেন, বিশ্বনাথ রেণু। ইতিমধ্যে বিহারে অনেক সব কাণ্ড ঘটে গেল, জনতা দল এলো, তারপরে রেণু দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের ইয়ের সময়, জয়প্রকাশ নারায়ণ আন্দোলনটা শুরু করেছিল। তো তাদের ওই লালু প্রসাদ যাদব বলুন, এরা তখন জয়প্রকাশ নারায়ণের সব অনুগামী, রেণুজিও। এবং জয়প্রকাশ নারায়ণের মৃত্যুর সময় আমি পাটনায় ছিলাম, দিন খুব সাংঘাতিক ব্যাপার, ভিড় র্যালি। তার আগে আন্দোলনে সেই রেণুজি মুখে এই মেয়েদে রুমাল বেঁধেছি আর কথা বলা হবে না, এইরকম করছিল। আমার মনে পড়ছে না, কোনো দেখলে হয়তো বলতে পারি। তারপর সেই তখন উনি এলেন, যে রেণুজি মারা গেছেন, আমার মন খুব খারাপ ছিল তখন। ইয়ে, তো শ্যামল গঙ্গোপাধ্যায় আমাকে বলে, রেণুজি, তার সঙ্গে আলাপ ছিল রেণুজি, এখানে এসছেন কলকাতা যাবেন। শ্যামল গঙ্গোপাধ্যায় বলে, তুই এক কাজ কর, তুই রেণুজি একটা গল্প অনুবাদ দিয়ে আর রেণুজি সম্পর্কে লেখ। তা আমি অমৃতেতে একটা গল্প দিয়েছিলাম, অসাধারণ গল্প। তো ওই গল্পে আমি রেণুজির সম্পর্কে সামান্য লিখেছিলাম, যে বিহারে কোন জায়গাতে উনি আছে, লেখা টেখার ব্যাপারে। যা হোক, এরই মধ্যে আমার তো টাকা পয়সা খুব ছিল না, সাউন্ড নই একেবারে। তো সেই আমি ভাবলাম যে কি করা যায়, কি করে রেণুজি। ইতিমধ্যে দেখে একদিন আমার অফিসে এসে হাজির সমীরা, প্রায় বছর 5-6 কি বেশি হবে, 8-9। হাজির বললো, সুমল, এরকম রেণুজি মারা গেছেন, তো ওনার উপর একটা বিশেষ সংখ্যা যদি বার করা যায় ভালো হয়, খুবই ভালো হয়। এখন বিশেষ সংখ্যা কোথায় হবে, তো বলি যে আমি সুনীলকে রাজি করিয়েছি। সুনীল মানে সুনীল গঙ্গোপাধ্যায়, যে উনি সুনীল গঙ্গোপাধ্যায় এই রেণু বিশেষ সংখ্যা একটা বার করবে, পুরোপুরি আমি আর তুমি করছি। খুবই ভালো কথা। বলে, আমি তো রেণুর সঙ্গে তো তেমন আমার এ নেই, তুমি জানো, তুমি তোমার উপরে দায়িত্ব ছেড়ে দেবো। বলে আমি রেণুজির উপরে যে চিঠিপত্র,
তারপরে বম্বে ফিল্ম লাইনে তখন এমনিতে মোটামুটি তখন খুবই ওখানে পরিচিত হয়। তার তো তিসরি কাসম বেরিয়েও গেছে, নবেন্দু ঘোষ মহাশয়ের কাছ থেকেও লেখা টেখা এগুলো অনেকের কাছ থেকে আমি করেছিলাম, তাও অনুবাদও করে দিয়েছিল হিন্দি এগুলো। মুভিটাই যদি মাঝে মাঝে আসতেন আর ওটাই করতেন, দেখতেন টেকতেন প্লোক টোক। তারপরে যদি বইটা শেষ মতে তখন আমার অফিসে একটা পরীক্ষা টরীক্ষা একটু ব্যস্ত ছিলাম আমি। তা আমি বললাম যে হয়ে গেছে সব, সমস্ত প্রুফ টুফও দেখা হয়ে গেছে, গ্যালিও নিয়ে গেছে, গ্যালি ট্যালি সমস্ত তৈরি, এখন শুধু আপনি দেখে ছেড়ে দিন। ঠিক আছে। এবং আমার যখন হাতের কাজ মানে অফিসের কাজ যখন আমরা ফুরসত পেলাম না, সেই দেখি পুরো ব্যাপারটা একেবারে বানচাল হয়ে গেছে। আমি রেঞ্জির উপর একটা লেখা লিখেছিলাম, বড় লেখা, সেটা সমীরদাই বলেছিল তাড়াতাড়ি লিখে ফেল, বাঙালি পাঠকরা তো অনেক জানেই না অনেক ব্যাপার। তো রেঞ্জির সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ তো বহুদিন ধরে, এবং সেটা লিখে ফেলেছিলাম, সেটা দিয়েও ছিলাম, সেটা কম্পোজও হয়ে গেছিল তখন। কম্পোজ হবার পরে সেটা যখন ওই আমি ফুরসত পেয়ে এলাম দেখতে, তখন দেখি ওই গোটা লেখাটাই একেবারে বাদ চলে গেছে। তার বদলে একটা আমার সম্পর্কে লিখেছেন যে ওনার না পেলে, ওনার সহায়তা না পেলে এই সংখ্যা বার করা যেত না। রেঞ্জের সঙ্গে এইসব আমি লিখে বইটা বের করে উনি কয়েকটা কপি নিয়ে চলে যান। আমার যেটা খুব খারাপ লেগেছে, পরে আমি এই কি ব্যাপার, আমি তাহলে আমার সমস্ত এইগুলো নষ্ট করে এনার্জি ফেনার্জি নষ্ট করে, আর সেই ওটা আমি টেলিফোন করলাম নেই, উনি তখন পাটনায় চলে গেছেন। ফিরে এসে উনি যোগাযোগ করলেন, আমি তো খুব রাগ ছিল, খুব দুর্ব্যবহার করছে কথাবার্তায়, তবে আর যোগাযোগ নেই আমার। উনিও সেইটা হয়েছে। পরে আমি পাটনায় গিয়ে দেখি কৃষি আছে এলাহি কাণ্ড। পাটনায় উনি ওই ব্যাপারটাকে করেছে, পরে জানলাম যে ওটা উনি কোনো একটা অফিসিয়াল ব্যাপারে উনি সাসপেন্ড হয়ে গেছিলেন, এবং ওটা যখন কোনো রকম ওখানটা কিছুই করতে পারেনি একে ধরে ওকে ধরে, সেই সময় রেণুজি মারা গেলেন। সেটা রেণুজি মৃত্যুটা বোধহয় ওর কাজ খুব হয়েছিল। রেণুজি মারা গেলেন তখন এই এটা করে আবার তিনি ওটাকে রিভাইভ করে। তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। এ বলে সুমিতার সঙ্গে তারপর আর আমার যোগাযোগ একেবারে আমি আর বিয়ে করতাম না। আমার খারাপ লেগেছিল, আরে আমি বেশ আহত হয়েছিলাম। আর প্রায় 8-9 বছর পরে একদিন হঠাৎ দেখা রাস্তাতে, কলেজ স্ট্রিটের কাছাকাছি কি ওই রকম জায়গায় দেখা, গ্রুপ একটা ওখানে একটা ছিল, হোটেলের কাছে একটা বাস ছিল, গ্রুপ বোধহয় নাম, এইসব মনে করছে না ঠিক। তো ওখানে আমি গিয়েছি, তখন দেখি উনি গেছে। আর যা হোক আমার পুরোনো পার্টনার লোক, ছোটবেলায়ও দেখেছি। আমাদের একটু দুর্বলতা থাকবে, কারণ কলকাতার মতো তো নির্মম হতে পারিনি, হব বলে মনে হয় না আমার। তো সঙ্গীরা বললো ঠিক আছে চলো, খুব মজার দেখা হয়ে ভালোই হয়ে, এরকম করে আবার আমরা নতুন করে করি। ইতিমধ্যে পাটনায় গিয়ে আমি শুনেছি উনি তো সাসপেন্ড হয়ে আছেন, অনেক টাকা পয়সার এত ঘুষ ঘুষের ব্যাপার ছিল, টাকা পয়সা এগুলো থাক, এগুলো আজ আর বলবো না। পরে যখন লিখবো তখন এগুলো লিখবো, তখন লিখতাম, কিন্তু উনি বারে বারে করছিলেন
সমিদার তাকে আবার একটা নতুন ওই চন্দ্রগ্রহণ না কি নাম একটা, সেটা একদিন আমাকে টেলিফোন করে বললো যেরকম আমি বললো তুমি তো সেদিনকার তুমি তো সেদিনকার তুমি কি এসব জানো যে মাঝখানে ফ্যাট ফ্যাট করে কথা বলছো, কিছুই জানো না, অথচ কথা বলতে এসছো। এসব আরো অনেক ব্যাপার ছিল। আমি আর আমার সঙ্গে সমিতার সেই এইবারের ব্যাপারটা এমন একটা খারাপ হয়েছিল। সে মেরিনা এসেছিল, মেরিনাকে ভুজুং ভাজুং দিয়ে সমস্ত কাগজপত্র লেখা টেখা নিয়ে চলে যায় মেরিনা। মেরিনা সেখান থেকে সমিতা সব চিঠিপত্র গায়েব করে ওই চিঠি ফিঠি তিনি ছাপান একটা পত্রিকায়, নবদ্বীপ থেকে বেড়ে একটা পত্রিকা। এই পত্রিকার সব চিঠিগুলো তেমন আবার একটু জেরক্স করে ফটোস্ট্যাট করে, যেন চিঠিগুলো ওনার কাছে পড়েছিল অনেক দিন ধরে, 25 বছর ওনার চিঠি নয়। সঙ্গে এর 4টে চিঠি, সুনীল গাঙ্গুলির 4টে চিঠি সবেদান নীলমণি ওটাই বারে বারে এই যে এতগুলো চিঠি উনি বেড়েলেন বেমালুম। সুনীলদার মৃত্যুর সময় তো বেঙ্গলে বোধহয় এমন কোনো পত্রিকা হয়নি তার অবিচারী ছাপা হয়েছে, বেরিয়েছে। কিন্তু সেখানে না করে, কলকাতার আশেপাশে না করে তিনি একেবারে নবদ্বীপে চলে গেলেন একটা পত্রিকা। আর এমন করে চিঠিগুলো এমন ভাবে করেছেন যেন ওই চালের বস্তার তলায় ওই চিঠিগুলো ছিল এতদিন ধরে, উনি খুঁজে পাননি, এবার খুঁজে পেয়েছেন। একটু চিঠি আমাদের যতদূর পরে পরে আবার অন্য একটি পত্রিকায় অনেক চিঠি ছাপা হয়েছে, প্রায় সবকটা চিঠি নিয়েছে। তাতে একটি মলয়কে লেখা সন্দীপন চট্টোপাধ্যায়ের চিঠি ছিল কেসের পরে, সেটা আবার মলয়ের নাম বাকি নিজের নামে নোটে থাকতেন। এইসব দেখে আমার বড় বিরক্ত হয়ে গেছিলাম। আমি ওনার সঙ্গে আমি তো খুব বলে টলে আমি বললাম যে আপনার সঙ্গে আমার হবে না। আপনার সেই সাবর্ণ রায়চৌধুরী ওইটা ঝুলে যে আপনি এতদূর নামতে পারেন এটা আমি ভাবতে পারি না। মানে এইসব ব্যাপার জন্য আমি আগে মন টনও খারাপ হয়ে যায়। এতদিন ধরে সযত্নে রেখে উনি এখন নিবর সময় তো খুব, আর ওই মেয়েটাকে পাঠিয়েছে, আমারই ভুল হয়েছে। ওই মেয়েটাকে মেরিনাকে করে, মেরিনাকে উনি রাখেননি। ও যতই বলুক ওদের ওই উনি আমার ধর্মীয় ব্যাপারটা রয়েছিল, উনি ওনার বাড়িতে কাউকে ঢুকতে দিতেন না। এখন এগুলো বললে খুব খারাপ ব্যাপার হয়, হয়তো ভাবে সৈমলটা এইরকম কিছুই বোঝে না, সৈমল এই সমস্ত হয়তো তাই তৃণমূলিক হয়তো কাণ্ডগুলো করেছে। সেটা বিবিসি থেকে এসছিল, আমাকেও টেলিফোন করলো যে বিবিসি থেকে যে ভদ্রলোক এসছিল রিপোর্টার, বললে যাকে আমি তো খুব আমার অসুস্থ, আমি খুব শরীর ভালো নয়, বললেন তুমি কোনোভাবে যদি চলে আসতে পারো ভালো হয়। সমীর রায়চৌধুরী মলয়ের ওখানে ছিল, তারপরে সমীর রায়চৌধুরী ওখানে এসছিল, কয়েক ঘন্টা ছিল বিবিসি থেকে। আমি আর যাইনি, আমার তখন ধীরে সাহিত্যের ব্যাপারটার ওপরে আমি করতাম না। আর তারপরে ওদের কাণ্ড কারখানা আমার বিশ্বাসযোগ্য নয়, বিশ্বাস করতেও পারিনি, সুবানতার হবে না। তো সমীরটার সঙ্গে আর আমার যোগাযোগ হয়নি 5-6 বছর। তারপরে এই বছর 1-2 আগে বললো যে তুমি যদি আরো কিছু লিখতে চাও, কোথায় লিখবে আমাকে একটু জানিয়ে দিও, আমি দেবো। অদ্ভুত ব্যাপার এই সমস্যাটা। আপনাতে উনি একটা মাছের দোকান করেছিলেন, অ্যাকোরিয়াম, তাতে ওনার ভাইরা বাড়ি ওখানটা বসতেন ওই দোকানটায়। তো দোকানটার নাম ছিল মাছলি ঘর। আর সেটা ওই তোমার গিয়ে আমাদের যে দিয়ে 3টে মাছের একটা মুখ দিয়ে 3টে মাছ নিতে হবে। এর সিটি লাইটস এর মধ্যে লোগো ছিল, ওটা ওই একটা লোগো দিয়ে, ওই লোগোটা দেখে আমার খুব হলো। আমি যাচ্ছিলাম রিক্সাওয়ালাকে বলি দাঁড়াও দেখি কি ব্যাপার, দেখি মা
লোগো তো এর সিটি লাইটসে আর ভেতরে রয়েছে নিয়ে অদ্ভুত ব্যাপারটি কি রে, ভেতর সুবিধার ভাইরা রয়েছে, বলো এই তো আমি দোকানে বসছি, এরকম সঙ্গীতের দোকান করে দিয়েছে। কেন কোনো উৎসাহ আমি বোধ করি না, ঠিকই আছে, হ্যাঁ কিছু করছি, ঠিক আছে। তো দেখা হতো না। একদিন আমার শিশির মঞ্চে কি একটা আর্ট এক্সিবিশন চলছিল, আমি গিয়ে বেরিয়ে দেখি সমিতদা, তার পেছনে প্রায় জনদশেক লোক গিয়েছিল। বলে এর হাওড়ার ছিল প্রথম কবিতা, ওই সম্পাদক ছিলেন আর কি, অলোক। তারপরে এই ছিল আমাদের আস্থার তো না, ওর নাম হলো এ, ওরা দুজন ছিল। আমি সময় থেকে দেখে অবাক, কি ব্যাপার, বলে আমার তো 80 বছর হয়েছে। তার 80 বছর? আপনি তো সুনীলদার সমবয়সী, ওদের তো আপনার তো কখনো 80 বছর দেখিনি। বললো না, আমার ছোট কাকা আমার বয়স কম করে লিখেছিল, কি বেশি করে লিখেছিল, এইরকম কিছু একটা বললেন। আর বা তা 3 বছর তফাতে গেলে আপনি সুনীলদার চেয়ে 3 বছরের বড়? হাসলেন। আমি বললাম ভালো, 3 বছর বয়সে আবিষ্কার হলো এই এখন, সরকারি ইয়েতে থেকে 3 বছর তো পেনশন খুব ভালোই আদায় করেছেন। আর আর আপনার পেছনে কি ওই সামান্য রায়চৌধুরীর এরা সমস্ত রয়েছে নাকি? 5-6 জন লিফলেটও ছাপ দিয়েছেন আপনি। আমার আসলে রাগ ছিল বলে এইগুলো বলেছেন, এগুলো বলা উচিত নয়, বলেছি, বুঝলো। চলে গেছেন, আমার সঙ্গে আর যোগাযোগ নেই, কথাবার্তা বলে নাই। আমার কাছে চাইলে হয়তো চিঠি পত্র যেগুলো মনে দিয়ে দিতাম, আমি তাতে কি আছে, এত বেশি এসব করার কথা ছিল না। তারপরে মলের সঙ্গে তো সম্পত্তি নিয়ে হয়েছে, সেটা আর আমি বলছি ওটা নিজেদের ব্যাপার নিয়ে। এবার তবু আমাকে ইনভলভ করতে চেয়েছিলেন ব্যাপারে, আমি ওটা আর কি। তো সমিতার সম্পর্কে আমার আর নেই, উনি আছেন ওনার মতো। থাকে তো অনেকে বন্ধুত্বের সম্পর্কে হয়ে যায়। আমাদের কি বলবো, আমি দেখলো সকলেই এক অপরে এগিয়ে কোনো বন্ধুত্ব নেই, প্রীতি নেই, কিচ্ছু না, নিজের স্বার্থ নিয়ে থাকে। যাকে